তারা দুইজন যমজ। একজনের নাম সজল এবং অপরজনের নাম কাজল। তাদের মধ্যে এখনো জন্ম নেয়নি জগতের হিংসা, দুঃখ, কষ্ট, বোঝাপড়া, আর হয়তো কোনোদিন নেবেও না। শুধু জন্ম নিয়েছে আনন্দ আর ভালোবাসা। নরম কচি ঘাসের ওপর তখন তারা আনন্দে খেলা করছে। ঠিক সেই সময় একটা কালো ছায়ার আগমন ঘটে। এই ব্যাপারে তারা দুজনে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তারা এখন খেলায় মত্ত। সেই কালো ছায়াটি এসে তাদের দুজনকে গ্রাস করে। নমস্কার, আমি দেবারতী দা। আজকের গল্প অদৃশ্য থাবা। গল্পটির প্রধান চরিত্র ভাস্কর, মা, বাবা, জেঠু এবং আরও অন্যান্য চরিত্র। ভাস্করের ভূমিকায় ঋত্বিক সিংহ রয়, মা তিনকড়ি বাবুর স্ত্রী এবং অন্যান্য কিছু ছোট চরিত্রে আমি দেবারতী দা। জেঠু, বাবা, ঠাকুরদা, তিনকড়ি বাবু এবং অন্যান্য ছোট চরিত্রে গল্পের পাঠক মঈন শেখ। প্লিজ, উই নিড ইউর সাপোর্ট, সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য অডিও অ্যাবিস। আর হ্যাঁ, শেষে একটা চমক আছে, সো ডোন্ট স্কিপ। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প অদৃশ্য থাবা। সেই দিন ছিল শনিবার। দিনটা বেশ ঝলমলেই ছিল। তখন সমস্ত স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে, তাই আমাদের স্কুলেও 1 মাস ছুটির ঘোষণা করা হয়। প্রত্যেক বিষয়ের শিক্ষক শিক্ষিকারা অনেক অনেক হোমওয়ার্ক দেয়, কিন্তু সেই হোমওয়ার্কের দুঃখের চেয়েও আমাদের কাছে 1 মাস ছুটির আনন্দটাই বেশি ছিল। আচ্ছা, ভুলেই গিয়েছি, আপনাদের সঙ্গে আমার পরিচয়টাই করিয়ে দেওয়া হয়নি। আমি ভাস্কর। তখন 10ম শ্রেণীতে পা দিয়েছি কেবল। পড়াশোনায় ততটা মন বসতো না যতটা না খেলাধুলোয়, তাই খেলার সুযোগ যখনই পেতাম হাতছাড়া করতাম না। আমার ক্রিকেট খুব ভালো লাগতো। পাড়ায় বড় দাদাদের সঙ্গে অনেক খেলেছি। তারা অন্য কাউকে খেলতে নিত না, কিন্তু আমায় নিত। তার জন্য মায়ের কাছে অনেক বকাবকিও খেতে হতো। খুব বড় খেলোয়াড় হয়ে গেছো, হ্যাঁ? পড়াশোনা তো সব লাটে তুলেছ। তো বলছি, সামনে যে তোমার মাধ্যমিক, সেটাকে খেয়াল আছে নাকি সেটাও ভুলেছ? কিন্তু বাবা আমাকে সাপোর্ট করে, ঠিক মায়ের এই বকুনি থেকে বাঁচিয়ে নেয়। আহা, ওকে বকছো কেন? এখন খেলবে না তো কখন খেলবে? এখনই তো ওদের খেলার বয়স নাকি? এই তুমি হচ্ছ সবচেয়ে নষ্টের গোড়া। ছেলেটাকে শাসন করা বাদ দিয়ে ওকে সাপোর্ট করে চলেছে। তোমার ছেলে যে এত খেলায় মত্ত হয়েছে একমাত্র তোমার জন্য। একটু তো শাসন করতে পারো। বাবা মায়ের মন রাখতে আড়ালে নিয়ে গিয়ে আমায় মিছিমিছি শাসন করতেন, কিন্তু বাবা শান্ত হয়ে কিছু কথা বলতেন যেগুলো আমি সারা জীবন ভুলতে পারবো না। দেখ বাবা, খেলাধুলো কর, সেটা ভালো জিনিস। আর যদি সেটা নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাস, ভালো কথা, কিন্তু তোকে তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস, তোর জীবনে কোনো না কোনো সময় ঠিক কাজে লাগবে। আচ্ছা, ফিরে আসি সেই দিনটাই। মে মাসের ঝলমলে একটা দিন। গাছে গাছে তখন বিভিন্ন ধরনের আমে ভর্তি। সেই ছুটিতে আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল এই রকম: সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা, তারপর ব্রেকফাস্ট, তারপর 2-3 ঘন্টা পড়াশোনা করার পর বন্ধুরা মিলে বেরিয়ে পড়তাম বাগানে খেলার জন্য। ভানু আমার সহপাঠী, আমার বন্ধু এবং খুব ভালো ছেলে। পড়াশোনাতেও খুব ভালো এবং খুব শান্ত স্বভাবের। কিন্তু সেই দিন অস্বাভাবিকভাবে ঝামেলা বেঁধে যায় ভানু আর মলয়ের মধ্যে। আমরা সবাই অবাক। ভানু তো ওরম ছেলে নয়, কি এমন হলো যে সে ঝামেলা বাঁধল? আমরা গেলাম এবং জানতে পারলাম মলয় নাকি এমনি রসিকতা করতে করতে তাদের কথার মধ্যে ভানুর মা বাবাকে টেনে আনে।
ভানু শান্তভাবে প্রথমে মলয়কে বারণ করে, কিন্তু সে থামতে চায় না। ভানু তখন চটে যায় এবং ঠাস করে একটা চড় বসিয়ে দেয় মলয়ের গালে। আমাদের গ্রামটি খুব ছোট্ট এবং পরিপাটিভাবে সাজানো। চারপাশটা জঙ্গল ও ঝোপঝাড়ে ভর্তি। বিভিন্ন ধরনের গাছপালা, পশু পাখিতে পরিপূর্ণ। আমাদের সাথে সাথে আমাদের এই গ্রামে বাস করে বেড়াল, কুকুর, নেউল, পেঁচা, সাপ, পানকৌড়ি, ডাহুক এবং আরও কতই না পশু পাখি। সন্ধে নামলেই ঝিঝির ডাক শুরু হয়ে যায়, আর একটু রাত বাড়লেই পরিবেশটাকে ভৌতিক করে তোলার জন্য পেঁচা ডাকতে আরম্ভ করে। তারপরে যদি রাত্রে কোনো রকম লোডশেডিং হয়, তাহলে মশা তার গানের পারফরমেন্স দিতে শুরু করে। গানগুলো তারা এতই পারফেক্টভাবে গায়, শুনে আমি মত্তহারা। সে সুবাদে তারা তাদের পুরস্কার নিয়ে কখন যে চলে যায় আমি তার টেরই পাই না। পরদিন আমরা সেই রুটিন ফলো করে আবার খেলতে যাই। আমি তখন ব্যাট করছি আর বল করছে মলয়। হঠাৎ আমার মনে পড়ে গেল কালকের কথা। ভানুকে সে জ্বালিয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। মলয় বল করলো। বল আমার সামনে ধেয়ে আসছে। বল কাছে আসতেই তল্পি তল্পা গুটিয়ে সেটে একখানা মারলাম শট। লাগিয়ে লাগ একেবারে ব্যাটের মধ্যিখানে। বল উড়ে বাউন্ডারি পার। ঠিক তখনই একজন বয়স্ক লোক চেঁচিয়ে উঠল, ইয়ে, সিক্সার, সিক্সার, সুপার শট মেরেছিস ভাস্কর। আরে এ তো শীর্ষেন্দু জেঠু। জেঠু, তুমি কখন ফিরলে? আরে এই তো একটু আগে ফিরলাম। তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ জেঠু, আমরা সবাই ভালো আছি। আর জেঠু, এইবার বিদেশ থেকে আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরে বাবা, এনেছি তো। আজ সন্ধ্যায় তোরা বাড়ি আয়, তোদেরকে গিফটের সাথে একটা গল্প শোনাবো। আসিস সবাই, ঠিক আছে? আমি এখন যাই, বিশ্রাম নেব। তোরা সন্ধ্যায় আসিস কিন্তু। হ্যাঁ, আমি গেলাম। ঠিক আছে জেঠু। এই ভানু, কি মজা হবে বল। জেঠু আমাদের জন্য কি কি গিফট এনেছে, তার উপর আবার সন্ধ্যায় গল্প শোনাবে বলল। কি মজাটাই না হবে আজ। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার একটা প্রশ্ন আছে, তোকে জিজ্ঞাসা করি, কিন্তু তুই কিছু মনে করবি না তো? কি প্রশ্ন? কর না, আমি কিচ্ছু মনে করব না। বলছি ভাস্কর, তোর শীর্ষেন্দু জেঠু আর তোরা এক বাড়িতে কেন থাকিস না রে? আলাদাভাবে অত বড় বাড়িতে থাকে একা। দেখ ভানু, আমি তো সেটা জানি না। এইটুকু জানি জেঠু মাঝে মধ্যে আসেন, আর বেশিরভাগ সময়টা কাজের ক্ষেত্রে দেশে বিদেশে ঘুরে বেড়ান। আচ্ছা বাদ দে, আমি এখন বাড়ি যাই, আর সন্ধ্যাবেলা জেঠুর বাড়িতে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। টাটা। সেই মুহূর্তে সত্যি ভানুর প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না। খেলার শেষে বাড়ি গিয়ে বাবার কাছে জানতে চাইলাম, এমনকি মায়ের কাছেও জানতে চাইলাম, কিন্তু কারোর কাছে কোনো উত্তর আমি পেলাম না। বাবা বাবা, জেঠু আমাদের সঙ্গে এক বাড়িতে থাকে না কেন? সেটা আমি জানি না। তোমার জেঠু ছোটবেলা থেকেই ওই রকম, খুব একটা কারোর সাথে মিশতে ভালোবাসতো না। ও একা থাকতেই পছন্দ করত, বুঝলে? আর আর তোমরা একে অপরের সঙ্গে কথা বলো না কেন? ও বাবা, বলো না বাবা, বলো না। ও মা, বলো না। চুপ করে আছো কেন? আমি কিছু জানি না, তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাবা আর মুখ খোলেনি, কোনো জবাবও দেয়নি, চুপ করে শুধু দাঁড়িয়েছিল। আচ্ছা বাবা, মা, বলছি জেঠু আজ আমাদের বন্ধুদের সবাইকে ডেকেছে, বিদেশ থেকে অনেক কিছু এনেছে আমাদের দেওয়ার জন্য। আমি কিন্তু যাব, তাই তোমাদের আগেই জানিয়ে রাখলাম। আমার জেঠু, আমার নিজের জেঠু শীর্ষেন্দু মুখার্জি যে এত নিঃস্বার্থ তা পরে জানতে পারলাম, আর সেই প্রশ্নের উত্তরও পেলাম।
জেঠু ছোট থেকেই একা থাকতে ভালোবাসতো। তার কোনো বন্ধু ছিল না, শুধু পড়াশোনা আর ফাঁকা সময় হয়তো কিছু লিখতো, না হয় আঁকতো। ঘর থেকে বের হতোই না। এই নিয়ে ঠাকুমা খুব বকাবকি করতো জেঠুকে। স্কুলে ক্লাসের পর ক্লাস করে যেতেন, তারপর স্কুলের পর কলেজও শেষ হয়ে যায়, কিন্তু জেঠু নাকি একই রকম থেকে যান। বিদেশে নামকরা একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পায়। সেই খুশির খবরটা সবাইকে জানাতে যায়, কিন্তু এইদিকে অন্য কাণ্ড। এই তো তুমি এসেছো। দেখো বাবু, আজ একটা তোমাকে কথা বলার আছে, শোনো। হ্যাঁ বাবা, বলো না কি কথা। আমি আমার বন্ধুকে কথা দিয়ে এসেছি, তার মেয়ের সাথে সামনের সপ্তাহে তোমার বিবাহ। কি বিয়ে? এ কি বলছো বাবা? আমি বিয়ে করতে পারবো না। আমার জীবনে কত কি করা বাকি। আমি কাল বিদেশ যাচ্ছি, একটা চাকরি পেয়েছি, সেটাই বলতে এসেছিলাম তোমাদেরকে। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয় বাবা। কি বলছো এসব? বিয়ে করতে পারবে না মানে? আমার কথা কি কোনো দাম নেই তোমার কাছে? আর তোমার বিদেশ যাওয়ার কি দরকার? কেন বাড়ির ব্যবসাটা সামলাও না? না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আর এই ব্যবসা ছোট তো আছে, ও ঠিক সামনে নেবে। আমার পুরো পৃথিবীটা ঘুরে দেখা বাকি বাবা। আর তাকেও তো কথা দিয়েছিলাম যে তোর সঙ্গে পুরো পৃথিবীটা দেখব। কিন্তু ঈশ্বর মনে হয় সেটা চাননি, তাই তো ওকে কেড়ে নিল। আরে সেই মেয়েটা তো অনেক বছর আগেই মারা গেছে। তার ভূত তোমার মাথা খাচ্ছে নাকি? না বাবা, ঠিক মাথা খাচ্ছে না। আর ও হয়তো তোমাদের কাছে মরে গিয়েছে, কিন্তু আমার কাছে আজীবন বেঁচে আছে আর থাকবে। মানে তুমি মনস্থির করেই ফেলেছ যে এই বিয়েটা তুমি করবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে আমারও একটা কথা শুনে রাখো, আমি মরেও গেলে কোনোদিন আমাকে মুখ দেখাবে না। যাও যাও, বিদায় হয়ে যাও। আর কোনোদিন আমাকে মুখ দর্শন করাবে না। বেরিয়ে যাও এই বাড়ি ছেড়ে, বেরিয়ে যাও। মিনতি, মিনতি, অমলেন্দু কোথায়? ডাকো তাকে। আমি যখন কথা দিয়ে এসেছি বিয়ে তখন হবেই। বিয়েটা অমলেন্দুর সাথে হবে, এটাই আমার শেষ কথা। জেঠু বাড়ি ছেড়ে চলে যায়, আর ফেরে না। কিন্তু যখন খবর পায় ঠাকুরদা মারা গেছেন, তখন প্রথমবার দেশে ফেরে। আচ্ছা, অনেক শুনলেন গৃহযুদ্ধের গল্প, এবার মূল গল্পে ফেরা যাক। গল্পটা শুনতে হবে তো নাকি? চলুন তবে যাওয়া যাক জেঠুর বাড়ি। আমরা বন্ধুরা সবাই মিলে জেঠুর বাড়ি গেলাম। বাড়িতে ঢুকে দেখি জেঠু চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে। কি রে, তোরা এসেছিস? আচ্ছা বস। এই রতন দা, রতন দা। এগে বাবু, আমাদের ডাকছেন? হ্যাঁ রতন দা, বলছি এদের জন্য একটু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো। এগে বাবু, করতেছি। বাবা গো, যে হালি মেঘ ডাকিতেছে, এ বৃষ্টির নামলো বলে। রতন দাদু চলে গেলেন। রতন দাদু হচ্ছেন জেঠুর বাড়ির কেয়ারটেকার। জেঠু যে কটা দিন এই বাড়িতে থাকেন, সেই দিনগুলোতে রান্নাবান্না উনিই করে দেন। আর জেঠু যখন থাকে না, তখন বাড়ির সমস্ত দেখাশোনা সবই উনি করে থাকেন। বাইরে জোর কদমে মেঘ ডাকাটাকি শুরু করেছে। বৃষ্টির এক ফোঁটা পড়লেই হয়, সঙ্গে সঙ্গে পাওয়ার কাট। ওই দেখুন, মুখের কথা মুখেই আছে, কারেন্টটা চলে গেল। এই যা, এ বাবা, এ তো পাওয়ার কাট হয়ে গেল। আরে রতন দা,
এইখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিও। রতন দাদু একটি মোমবাতি জেলে দিয়ে গেলেন। মোমবাতির আলোয় দেওয়ালে একজোড়া চোখ জ্বলজ্বল করে উঠল। ভানু ভয়ে নড়ে বসে। আমি হেসে বললাম, আরে ওটা তো মরা চিতার মাথাটা, তোরা দেখে ভয় পেয়ে গেলি? জেঠুর বাড়ির দেওয়ালে এরকম অনেক জীবজন্তুর মাথা, ছাল এবং আরও জিনিস ট্যাক্সিডার্মি প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা আছে। জেঠুর এটা একরকমের বাতিক। পাওয়ার কাট হয়েছে তো একদিক থেকে ভালোই হয়েছে। এই অন্ধকারে গল্প শোনানো এবং শোনার মজাটাই আলাদা। তারপর বৃষ্টির দিন। আচ্ছা, তোরা গল্প শোনার জন্য প্রস্তুত তো? তবে আরম্ভ করা যাক। জেঠু, ও জেঠু, বলছি গল্পটা কি শুধুই গল্প নাকি সত্যিকারের কোনো ঘটনা? গল্পটা আগে তোরা মন দিয়ে শোন, তারপর শুনে মনস্থির করবি যে সেটা শুধুই গল্প নাকি সত্যিকারের ঘটনা। আচ্ছা শোন তবে। অনেক বছর আগেকার কথা। সেই গ্রামে তখন কোনো ইলেকট্রিকের ব্যবস্থা হয়নি। গ্রামে তখন ঝোপঝাড় আর ঘন জঙ্গলে পরিপূর্ণ এবং জনবসতি এখনকার মতো ততটা ছিল না। তখন প্রকৃতির দান অনেক। ফসলে কোনো রকম ভিটামিন অথবা কীটনাশক দ্রব্য দিতে হতো না। ফলনও হতো অনেক এবং স্বাদটাও ছিল অন্যরকম। আর সেই গ্রামে পুকুরের অভাব ছিল না। সব পুকুরেই ভরা ভরা মাছ। ডাহুকে খাচ্ছে, বকে খাচ্ছে, পানকৌড়িতে খাচ্ছে, তার আবার কেউ নেই। সেই গ্রামেই বাস করত এক ব্যাপারী, মানে যে গবাদি পশুর কেনা বেচার ব্যবসা করে। তাই তার গোয়াল ঘরে গবাদি পশুর অভাব ছিল না। এক কথায় ছাগল, গরু, মোষ, ভেড়া, হাঁস, মুরগি সবই ছিল তার গোয়াল ঘরে। সে ব্যবসায়িক লোক হলেও তার পশুগুলির প্রতি ভালোবাসা অনেক ছিল। একদিন তার ছাগলে দুটো বাচ্চা হয়। বাচ্চা দুটো এতটাই ফুটফুটে আর সুন্দর যে তার মায়ায় পড়ে যায়। সে মনস্থির করে যে এই বাচ্চা দুটোকে তার নিজের কাছেই রাখবে। দিন যত এগোতে থাকে সেই ব্যাপারীর গোয়াল ঘরে গবাদি পশুর সংখ্যা বাড়তে থাকে। তার সাথে সাথে বড় হতে থাকে সেই বাচ্চা দুটো। তারপর সেই গ্রামে নেমে আসে এক অজ্ঞাত আশঙ্কা। পরদিন তিনকুড়ি বাবু, মানে সেই ব্যাপারী, কিছু ছাগল নিয়ে হাটে যায়। কেনাবেচা করতে বিকেল গড়িয়ে সন্ধে নামে। তিনকুড়ি বাবু বাড়ি ফেরেন এবং দেখেন যে গিন্নি চিন্তিত মুখ নিয়ে বসে আছেন। হ্যাঁ গো, ওরা মূল হইয়া বসে আছো কেনে? কি হইল তোমার আবার? সব জায়গা দেখিলুম, কিন্তু বাচ্চা দুটোকে কোথাও পেলুম না। হ্যাঁ, কি কও? বাচ্চা দুটো নেই মানে? তো গেল কুতে? ওই ওই ঝোপঝাপড়ার দিকে দেখেছো? আর এই আধারে গেল কুতে? তিনকুড়ি বাবু আর তার স্ত্রী চিন্তিত হয়ে বসে রইলেন। কিছু করার ছিল না তাদের এই অন্ধকারে। তারা এভাবেই বসে রাত্রি কাটিয়ে দিল। সকাল হলো। তিনকুড়ি বাবু এবং তার স্ত্রী খুঁজতে বেরিয়ে পড়ল ছাগলের সেই বাচ্চা দুটোকে। জঙ্গলের দিকে গেল এবং ডাকাডাকি করতে থাকলো। কাজল, এই সাজল, এই বাছাধন কই গেলি? দেখা দে, তোরা কই গেলি? বেড়াই আয়, আয় কাজল, সজল, দেখা দে,
অনেক ডাকাডাকি করেও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পথ চলতে চলতে এরম সময় রাস্তার এক পাশে চোখ যায় এবং দেখে রক্তের ছিটে ফোঁটা পড়ে রয়েছে। তা দেখে তাদের দুজনের বুকের ভেতর ঢেপ করে ওঠে। সেই ছিটে ফোঁটা রক্তের দাগ অনুসরণ করে তারা এগোতে থাকে। কিছু দূর গিয়ে দেখে রক্ত বা কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে না, যেন উবে গেছে সমস্ত কিছু। সেই মুহূর্তে তিনকুড়ি বাবু আর তার স্ত্রী সেইখান থেকে ছুটে ঘরে ফিরে আসে। তারা বুঝতে পারে ওদের ওই ছাগল দুটো আর এই পৃথিবীতে নেই। কষ্ট হলেও তারা ব্যাপারটা কাউকে জানায় না, এই ভেবে যে কেউ বিশ্বাস করবে কিনা। কিছুদিন কেটে যায়, ব্যাপারটা প্রায় ভুলে গেছে তারা। তিনকুড়িবাবু শহর গিয়েছিলেন দিনখানেকের জন্য, আজ ফিরেছেন। তার স্ত্রী তাকে খেতে দিলেন এবং বললেন, হাগো, এই গত 2 দিনে কি হয়েছে জানো? কি হয়েছে? গ্রামে 3টা বাড়ি থাইকা 6খানা ছাগল গায়েব হয়েছে, ঠিক যেমন আমাকেও হয়েছিল। আরে কও কি 6খানা ছাগল উবে গেল? গ্রামে কি কোনো রাক্ষস বক্ষস ভর করলে নাকি? যতদিন যায় এইসব ঘটনা বাড়তেই থাকলো। প্রথম দিকে তো ছাগল গায়েব হচ্ছিল, দিনক্রমে গরু মোষ গায়েব হতে থাকলো। গ্রামে আস্তে আস্তে গবাদি পশু অনেকটাই কমে এলো। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে একদম মিশকালো একটি অবয়ব রাত্রে গ্রাম জুড়ে ঘুরে বেড়ায় আর সেই জানোয়ারগুলোকে গায়েব করছে। চাক্ষুষকেও স্বীকার করতে দেখেনি, কিন্তু সে অজ্ঞাত জিনিসটিকে অনেকেই দেখেছে। আর এই কথায় ঘুরে বেড়াচ্ছে এই গ্রামের লোকের মুখে মুখে। অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। গ্রামের প্রত্যেকটি মানুষের মনে তখন ভয় ঢুকেছে। একদিন গ্রামের মোড়ল মশাই একটা সমাবেশ আয়োজন করেন মঙ্গল কামনার জন্য। শুনো শুনো শুনো, গ্রামবাসী শুনো, মোড়ল মশাই একটা সমাবেশের আয়োজন করিয়েছেন আপনাদের মঙ্গলার্থে। কাল ঠিক সকালবেলায় মোড়ল বাবুর বাড়ির কাছে হাজির হইয়া যাইবেন। শুনো শুনো শুনো, গ্রামবাসী শুনো, মোড়ল মশাই একটা সমাবেশের আয়োজন করিয়াছেন আপনাদের মঙ্গলার্থে। কাল ঠিক সকালবেলায় মোড়ল বাবুর বাড়ির কাছে হাজির হইয়া যাইবেন। শুনো শুনো শুনো, গ্রামবাসী শুনো। ঢোল পিটিয়ে পুরো গ্রামবাসীদের জানানো হয়। সমস্ত মানুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন সকালে সবাই মোড়ল মশাইয়ের বাড়ির সামনে হাজির হন। সবাই একে অপরের সঙ্গে কি ফিস ফিস করে
কথা বলা আরম্ভ করেছে। এর মধ্যে মোড়ল মশাই উঠে দাঁড়ান এবং গ্রামবাসীর উদ্দেশ্যে বলে ওঠেন, আমার প্রিয় গ্রামবাসীরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা শান্ত হয়ে বসে আমার কথাগুলো শুনুন। আমাদের গ্রামে একটা অজ্ঞাত জীবের আগমন ঘটেছে, যারা কি রাত্রে বের হয়। আমি প্রমাণ ছাড়া কোনো কথাই বিশ্বাস করি না। এগে মোড়ল মশাই, আমার একখানা কথা ছিল, কই? হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? মোড়ল মশাই, যদি সেইটা মিশে কথা হয় তাহলে এত ছাগল গরু যাচ্ছে কুতে? সেই জিনিসটা এখন ছাগল থাইকা গরুতে চাইছে, কি ভরসা আছে যে মানুষ খাইব না? একখানা ব্যবস্থা কইরা দেন মোড়ল মশাই। হ্যাঁ, আমি ও কথাটাই আসছিলাম। যদি সে অজ্ঞাত জীবটি শিকারগুলো না করে থাকে, তবে এতগুলো পশু যাচ্ছে কোথায়? তাই আমি সেটা প্রমাণস্বরূপ ধরার জন্য একটা পরিকল্পনা করেছি। মোড়ল মশাইয়ের কথাগুলো শুনে মানুষের মুখে একটা আশ্বাসের ছাপ দেখা গেল। মোড়ল মশাইয়ের পরিকল্পনাটা হলো এই যে একটা অস্ত্রবাহী দল তৈরি করবে এবং মোড়ল মশাইয়ের নিজস্ব 3টে দক্ষ দেহরক্ষী আছে, তারাই পুরো দলটিকে চালনা করবে। যারা মানসিক এবং শারীরিক দিক থেকে দক্ষ, তাদেরকে বেছে নিয়ে একটা দল তৈরি করা হলো। তাদের মোটামুটি প্রশিক্ষণ করা হয়। এই কিছুদিনের মধ্যে আবারও কিছু পশু গায়েব হয়েছে। ভয়ের সাথে সাথে একটা প্রতিশোধের আগুন জন্মেছে তাদের মধ্যে। যে বা যারা এর জন্য দায়ী, তাকে মারতে চায় তারা। এলো সেই দিন। তারা প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। সবারই হাতে একটা করে প্রাণঘাতী অস্ত্র, যেমন বর্ষা, তীর, ধনুক ইত্যাদি। আর মোড়ল মশাইয়ের যে দেহরক্ষীরা ছিল, তাদের হাতে একখানা করে রাইফেল। মোড়ল মশাই এর নির্দেশে ধুতুরা এবং কুচিলা পাতার রস দিয়ে একটা প্রাণঘাতী মিশ্রণ বানানো হয়, যেটা শিকারকে অনাশায় আহত এবং জখম করবে। জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল তারা। এখানে আলোর উপস্থিতি অনেকটাই কম, মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। সবাই নিজের নিজের জায়গা নিল। একজন বন্দুকধারী উঠে পড়ল একটা লম্বা গাছ দেখে এবং তীরন্দাজরা সবাই দূরত্ব বজায় রেখে উঠে পড়ল একটা গাছে। আর বর্ষাবাহী এবং একজন বন্দুকধারী নিজের নিজের জায়গা নিয়ে ঝোপে লুকিয়ে পড়ল। এবার শুধু অপেক্ষার পালা। জঙ্গলের মধ্যে যেটুকু আলো বেঁচেছিল সেটাও আস্তে আস্তে কমে এলো। এরই মধ্যে ঝিঝিরা ডাকতে শুরু করেছে, আর মশা তালে তাল মিলিয়ে গান শোনাচ্ছে। হঠাৎই কানে এলো মর্মান্তিক, রক্ত শূন্য হয়ে যাওয়া ডাক। তাদের সবার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল। অমাবস্যার রাত, চাঁদ কোথায় ঘাপটি মেরে বসে আছে। আশপাশে অনেকটাই অন্ধকার নেমে এসেছে। আবার সেই ডাক, কিন্তু এবার মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছে। সবাই একটু সতর্ক হয়ে যায়, চোখ কান খোলা রাখে। বর্ষাবাহী ও তীরন্দাজরা সেই প্রাণঘাতী মিশ্রণটি ফলা ও তীরের ডগায় মাখিয়ে নেয়। যে একদম শেষের ঝোপটায় ছিল, সে জঙ্গলের
গভীর অন্ধকারে লক্ষ্য করে অন্ধকারের থেকেও কালো একটা ছায়া এগিয়ে আসছে। হঠাৎই জ্বলে উঠল ভাটার আগুনের মতো লাল দগদগে একজোড়া চোখ। লোকটি কিছু বুঝে উঠে হামলা করার আগেই সে অজ্ঞাত জীবটি থাবা বসিয়ে দিল তার শরীরে এবং লোকটি প্রাণপণে চিৎকার করে উঠল। সবাই ব্যাপারটা ঠাহর করে বুঝতে পেরে ঝোপ থেকে বেরিয়ে এলো এবং সেই ঝোপটার দিকে গেল। মশাল জ্বালানো হলো। মশালের আলো সেই ঝোপের দিকে পড়ছে। তা দেখে সবাই আঁতকে ওঠে। বর্ষাটি পড়ে আছে এক পাশে এবং ঝোপের আশপাশটা পুরো রক্তে ভর্তি। রক্তের সাথে সাথে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর। সেটাই লক্ষ্য করে দলবদ্ধ হয়ে এগোতে থাকলো তারা। কিন্তু কিছু দূর গিয়ে দেখে অবাক কাণ্ড। সেই রক্ত এবং টেনে নিয়ে যাওয়ার দাগ একেবারে গায়েব। থমকে দাঁড়ায় তারা। সবাই একে অপরের মুখের দিকে চাওয়া চাওয়ি করে। পরান্দা, দেখছো এ ভূত নয় তো কি? একেবারে গায়েব হয়ে গেল। পরান্দা, এবার আমাগো ফালা। চলো আজ ভিড়া যাই, মোরল মশাইরে গিয়া সব বুঝাইয়া বলমু। চলো আজ ভিড়া যাই। তাকে না মেরে লড়বো না, যে যার জায়গায় লড়। চলো চলো। মশালটি নিভিয়ে দিয়ে যে যার জায়গায় আবারও লুকিয়ে পড়ল। বন্দুকধারী লোকটি আগের দিকে ঝোপটায় লুকিয়ে রইল। অনেক দূর থেকে সেই অজ্ঞাত পশুটির আওয়াজ পাওয়া গেল। অন্ধকারে কিছু অস্বাভাবিক লক্ষ্য করে সেই বন্দুকধারী লোকটি। বন্দুকের নল বাগিয়ে ঝোপ থেকে বের হয়ে আসে। যেমনই তিনি ঝোপ থেকে বের হয়ে আসেন, অন্ধকারে দেখেন সেই একজোড়া জ্বলন্ত ভাটার আগুনের মতো লাল চোখ। তিনি চমকিত হন। একটু আগেই তো অনেক দূর থেকে আওয়াজটা আসছিল, কিন্তু এর মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে এলো? সে চোয়াল এবং হাত দুটোকে শক্ত করে সেদিকে বাগিয়ে ধরল বন্দুকটি। তাতে দাঁত চেপে বন্দুকের ট্রিগারটি চেপে ধরে সে। কিন্তু এ কি, ট্রিগার তো প্রেস হচ্ছে না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। তার মাথা কাজ করলো না এই মুহূর্তে। তার সামনে দাঁড়িয়ে ওই রক্ত পিপাসু পশুটি আবারও চেষ্টা করলো, কিন্তু কোনো ফল হলো না। নিজের ভাগ্যকে মেনে নিয়ে সে সেখানে দাঁড়িয়ে পড়ল। সেই দেখে পশুটি আরো এগোতে থাকলো। তার রক্তহীন করা ডাক আর সেই চোখ পরান্দাকে সবই ভুলিয়ে দিল। এক সময় পশুটি একটা জোরে ডাক দিয়ে ঝাঁপিয়ে পড়ল পরান্দার উপর। ঠিক তখনই তার কানের পাশ দিয়ে একটা গুলি গেল এবং সোজা গিয়ে লাগলো সেই পশুটিকে। একটা কাতরানোর শব্দ এবং ধড়াস করে পড়ে যায় তার পাশে। সবাই গাছপালা থেকে নেমে আসে, ঝোপঝাড় থেকে বের হয়ে আসে। আবার তারা মশাল ধরায়। মশালের আলো ছড়িয়ে পড়ে চারিপাশটিতে। প্রথমে তাদের চোখ যায় রাস্তার উপর। একপাশে হতভম্ব হয়ে পড়ে আছে পরান্দা, আর তার পাশে অর্ধপ্রায় মৃত অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস নিয়ে পড়ে আছে সেই জীবটি। এখন বেশ চেনা যাচ্ছে তাকে, এক বিশাল প্রজাতির কালো চিতা। সম্মতি ফিরে পেয়ে পরান্দা উঠে বসে। तुम लोगों में किसी के
পাশ তো বন্দুক ছিল না, তো গুলিটা ফায়ার কে করলো? আমি মেরেছি পরান্দা। সাবজি, আপনি এখানে? হ্যাঁ পরান্দা, এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম শহর থেকে, তো খবর পেলাম তোমরা নাকি দলবল নিয়ে শিকার করতে বেরিয়েছ। তাই আমিও বন্দুক হাতে করে বেরিয়ে পড়ি। এসে দেখি এইরকম অবস্থা। তারপর তো বাকিটা তোমরা জানোই। চিতাটা তখনও মৃদু প্রাণ নিয়ে বেঁচে আছে। সাধারণত চিতা বা কালো চিতা এত বড় হয় না যত বড় এই চিতাটা। পরান্দা কাছে গেল, দেখে এখনো মৃদু প্রাণ রয়েছে এবং কষ্টে কাতরাচ্ছে। কোমরের কাছ থেকে একটা ধারালো ছুরি বার করে এবং একটা মোক্ষম জায়গায় আঘাত করে। ফলে পশুটি শেষ একটা মৃদু ডাক দিয়ে মারা যায়। সবাই বাড়ির পথে পা রাখল। সেই পশুটির মৃতদেহটি সেইখানে পড়ে রইল। চলতে চলতে তারা জঙ্গলটি পার করে ফেলল এবং এসে পৌঁছালো মাঠে। জেঠু জেঠু, তাহলে কি গল্প শেষ? না রে, এখনো বাকি আছে কিছুটা। শোন, তারা জঙ্গল পার করে মাঠে এসে পৌঁছালো। নিস্তব্ধতা ভেঙে একজন লোক বলল, বলছি পরান্দা, মোড়ল মশাই তো শুধু জিপটারে ঘায়েল করে ধরে নিয়ে আইতে কইছিল, আর মারলে একেবারে অবসর রাইতে ঘর সন্ধ্যায়। এইটা কি ঠিক হইল? কেন বলুন তো? একে বাবু মশাই, আপনি তো জানেননি এই সময়টারে কাউরে হত্যা করলে সে নাকি আবারও জীবিত হয়, আর আগের থেকে বেশি খুনখার এবং শক্তিশালী হয়, আর সে ফিরে আইসা তার হত্যার প্রতিশোধ নেয়। তাই? কি গলত বাত বলছ? ওর বাতে কান দিবেন না সাবজি। মোড়ল মশাইয়ের ছেলে হালকা মৃদু হেসে কথাটি উড়িয়ে দিল। ওই যে শুনলেন না কানি, ও আবার জায়গায় উঠেছে। ফের সে গলত বাত বলছ? কোথায় রাখছে? কই, হাম লোক তো শুনতে পাচ্ছি না। মরবে, সব কোটাই মরবে, কেউ বাসুম না, মরবে, সব কোটাই মরবে, কেউ বাসুম না। সেই লোকটি দৌড়ে গ্রামের দিকে পালিয়ে গেল। মোড়ল মশাইয়ের ছেলে মানে ভূষণ বাবু ঠিক করে আবার গিয়ে দেখবে সেই পশুটির মৃতদেহ আছে কিনা। কিন্তু পরান্দা বাধা দেয় এত রাতে যাওয়ার জন্য, বলে কাল সকালে যাওয়া যাবে। সবাই যে যার বাড়ি চলে গেল। পরান্দা শুরু থেকে শেষ অবধি সবই বলল মোড়ল মশাইকে। তিনি শুনে মাথা নাড়লেন এবং ছেলেকে বাহবা দিলেন তার অনবদ্য নিশানার দৌলতে ওনার দেহরক্ষী পরাণকে বাঁচানোর জন্য। সকাল হলো। ভূষণবাবু আর পরান্দা বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ওই জায়গাটিতে পৌঁছালো। পৌঁছে দেখে একই কাণ্ড, সেইখানে কোনো মৃতদেহ পড়ে নেই। তারা এই দিক ওই দিক অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও কোনো কিছু পেল না। পরান্দার তখন খটকা লাগে, কিন্তু ভূষণবাবু জঙ্গলের এই দিক ওই দিক গিয়ে খোঁজাখুঁজি করতেই থাকে।
অবশেষে তারা জঙ্গলের এমন একটা জায়গায় এসে পড়ে যেটা সম্পূর্ণ আলাদা। এখানে ঝোপঝাড়গুলো অনেকটাই কম, তার বদলে বেশ সুন্দর সুন্দর গাছ, এবং তারই মধ্যে এক বিশাল বট গাছ। তারা দুজনেই সেই দিকে এগিয়ে গেল। গাছটির কাছাকাছি পৌঁছতেই নাকে এলো এক বিটকেল পচা গন্ধ। তারা লক্ষ্য করে দেখে গাছটির গোড়ায় প্রচুর কঙ্কাল পড়ে আছে। তাদের আর বুঝতে বাকি থাকে না বিষয়টা। এটাই হচ্ছে সেই কালো চিতাটির বাসস্থান। আজ পর্যন্ত যত শিকার করেছে তা এখানে নিয়ে এসে সাবার করেছে। তারা বাড়ি ফিরে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে কথাটা যে আতঙ্ক নিয়ে এতদিন তারা বাঁচছিল তার অবসান ঘটেছে। সেই দিন রাত্রে যে লোকটি মারা যায় তার পরিবারে কেউ ছিল না, এবং শেষ কার্যটুকু করার জন্য তার দেহটাও পাওয়া যায় না। মোড়ল মশাইয়ের আদেশে সেই লোকটিকে সম্মান জানিয়ে একটা স্মারক মূর্তি তৈরি করা হয় গ্রামের মধ্যে। বেশ কটা দিন কেটে গেল। গ্রামে সব ভালোই ভালো কাটছিল, কিন্তু আবার সেই আতঙ্কের ছায়া নেমে এলো গ্রামে। তিনকুড়ি বাবু তার কিছু গরু মোষ এবং ছাগল সহ 2 জন লাঠিয়াল নিয়ে ভোর ভোর বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে। কেনাবেচা সেরে তিনকুড়ি বাবুর বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। মাঠের রাস্তায় পা রাখলেন তারা। সেই ঘন ফসলের মধ্যে থেকে তাদের কানে ভেসে এলো এক গম্ভীর হাড়হিম করা আওয়াজ। থমকে দাঁড়ায় তারা। ঘন ফসলের মধ্যে থেকে লাফ দিয়ে রাস্তায় এসে পড়ল সেই কালো চিতাটা, যার চোখ আগের চেয়েও লাল এবং হিংস্র। তা দেখে লাঠিয়াল দুটো চম্পট। তিনকুড়ি বাবুর সঙ্গে চোখাচোখি হয় সেই হিংস্র প্রাণীটির। হঠাৎই সে হামলা করে দেয় তিনকুড়ি বাবুর উপর। একখানা হাত খামচে ধরে সে এবং সজোরে কামড় দিয়ে আলাদা করে দেয়। ততক্ষণে সেই লাঠিয়াল দুটো সঙ্গে আরো কিছু লোক নিয়ে হাজির হয়। অনেক মানুষের উপস্থিতি দেখে চিতাটা পালিয়ে যায়। তিনকুড়ি বাবুকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে ভর্তি করতে দেরি হয়ে যায়, তাই তিনকুড়ি বাবুকে বাঁচানো গেলেও তার হাতটি আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয় না। ঘটনাটি গ্রামে 5 কান হয়। গ্রামবাসীর মনে আবার আতঙ্ক এবং ভয়ের বাসা বাঁধতে থাকে। সবাই গ্রামে বলা বলি করছে নাকি ঘোর অমাবস্যার সন্ধ্যায় সেই চিতার প্রাণ নেওয়া হয়েছিল বলে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছে। সূর্য ডোবার পর ঘর থেকে কেউ আর বাইরে বের হয় না, আছে যদি আক্রমণ করে ফেলে তার ভয়ে। কেটে যায় কিছু দিন। এরই মধ্যে শোনা যায় সেই পশুটির আক্রমণে আরো 3 জন মারা গিয়েছে। তাদের মধ্যে 2 জনের লাশ পাওয়া যায়নি। কিছু কিছু লোক সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বলে, বেঁচে থাকলে আবার সব হবে, বেঘরে প্রাণ হারাতে চাইনি গো বাপু। আস্তে আস্তে গ্রামের বসতি কমে এলো। মোড়ল মশাই গ্রামবাসীকে আবার ডেকে পাঠালো তাদের আত্মশক্তি বাড়ানোর জন্য। মোড়ল মশাই কথা দেয় এই বিপদ থেকে আবারও তাদের উদ্ধার করবে,
শুধু একটু ভরসা রাখতে বলে ওনার ওপর। তিনি গ্রামের পুরুষদের নিয়ে আলোচনায় বসে পড়ে। সেই একই কথা আবারও উঠে আসে যে একবার মরে গেছে তাকে আবার কিভাবে মারবে। মোড়ল মশাই আর তার ছেলে ভূষণবাবু ব্যাপারটা অস্বীকার করে, বলে যে এটা অসম্ভব। মৃতজীব কিভাবে আবার জীবিত হতে পারে? হয়তো তখনও তার ভিতরে প্রাণ ছিল এবং সেখান থেকে বেঁচে ফিরেছে। মোটামুটি আলোচনার শেষে ঠিক হয় পুরো বিষয়টি ভূষণবাবু পরিচালনা করবে। এলো সেই মুহূর্ত, শনিবার অমাবস্যার রাত। বেরিয়ে পড়ল তারা সবাই। এবার 4টি দলে ভাগ হয়ে যায়। 4টি দল নির্দেশকের হাতে একটা করে বন্দুক এবং বাকিদের হাতে অন্যান্য প্রাণঘাতী অস্ত্র। জঙ্গলের চারিদিকে তারা ছড়িয়ে মোটামুটি ঘিরে ফেলল। মশাল জ্বালানো হলো এবং সেইটাকে একটা জায়গায় রেখে দেওয়া হয়। পরান্দার দায়িত্বে এবং আরো বাকি দুটো দলের চোখে বা কানে পড়েনি সেই হিংস্র প্রাণীটি। দক্ষিণ দিকে যে দলটি ছিল, মানে ভূষণবাবুর দায়িত্বে, তারা অনেক দূর থেকে শুনতে পায় সেই রক্ত পিপাসুর ডাক। সবাই নিজেদের শির দ্বারাটি শক্ত করে এবং আড়াল হয়ে পড়ে ঝোপঝাড়ে। জঙ্গল একেবারে নিশ্চুপ। মাঝে মাঝে শুধু কিছু নিশাচর পাখির ডাক ভেসে আসছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু সেই প্রাণীটির না পাওয়া যায় কোনো দেখা, না পাওয়া যায় কোনো ডাক। হঠাৎই গাছের ওপরে যে বসে নজরদারি করছিল সে ইঙ্গিত দেয় অন্ধকারের ভিতর থেকে কি যেন একটা আসছে। আর তাদের বুঝতে বাকি থাকে না সেটা কি আসছে। কিছু মুহূর্ত পর তারা নিশ্চিত হয় সেই জ্বলন্ত ভাটার আগুনের মতো চোখ এখন প্রতিশোধের হিংসায় আরো লাল হয়ে আছে। এক পা করে মাটিতে পা চেপে এগিয়ে আসছে এবং তার হিংস্র দাঁতগুলি বের হয়ে আছে, যার ভিতর থেকে গড়িয়ে পড়ছে লালা রস। সবাই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে, কিন্তু সে পিছু পা হলো না। সবার আগে দাঁড়িয়ে রয়েছিলেন ভূষণবাবু। সে তার দিকে তাকিয়ে এগিয়ে আসছে, যেন অনেক দিনের হিসেবের বোঝা পড়া করে নিতে। ভূষণবাবুর ইশারায় তীরন্দাজ তীর ছড়ে প্রাণীটির ওপর। তীরটি গিয়ে প্রাণীটিকে ভেদ করে, কিন্তু তাও সে থামে না। এবার হঠাৎই হাঁটাটা দৌড়ে পরিণত হলো। ভূষণবাবু তৈরি ছিলেন। সে বন্দুকটিকে বাগিয়ে ধরে পশুটির দিকে। এইবার যে ঘটনাটা ঘটল সেটা কেউ আশা করেনি। চিতাটি একটা লম্বা লাফ দিয়ে ভূষণবাবুর ওপর হামলা করলো, কিন্তু দেখি ভূষণবাবু একই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, কোন রকম সারা শব্দ নেই তার। এইবার চিতাটি ভূষণবাবুর মুখের কাছে চলে এসেছে, তাও তার কোন রকম পরিবর্তন দেখা গেল না। একইভাবে সে চিতাটির দিকে তাকিয়ে আছে এবং কি যেন ভাবছে। চিতাটা একটা হিংস্র চিৎকার করে এবং থাবা বসিয়ে দেয় ভূষণবাবুর পায়ে। সে সম্মতি ফিরে পায় এবং আর্তনাদে ছিটকে পড়ে যায়। পর মুহূর্তে ওই রকম অবস্থাতেই গুলি চালায় তার দিকে, কিন্তু নিশানা ভঙ্গ হয় আর গিয়ে লাগে চিতাটির পায়ে। চিতাটি আরো হিংস্র হয়ে ওঠে এবং নিজের শেষ শক্তিটুকু একত্রিত করে
আহত পড়ে থাকা ভূষণবাবুর জন্য। ভূষণবাবু বন্দুকটি পাশে ফেলে নিজের মৃত্যুকে স্বীকার করে, কিন্তু তখনই দুটি জোড়া গুলির আওয়াজ শোনা যায়। শান্ত, সব শান্ত। গোলাগুলির আওয়াজ শুনে বাকি দলের লোকেরা সেখানে এসে পড়ে। দেখে ভূষণবাবু ওইরম অবস্থায় পড়ে আছেন। এক পাশে তার বন্দুকটি এবং তার উল্টো পাশে সেই চিতাটি, এবং সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে চ্যাংদোলা করে বাড়ি নিয়ে যাওয়া হয়। কবিরাজের দ্বারা প্রাথমিক চিকিৎসা করে ভূষণবাবুর রক্ত বন্ধ করা হয় এবং পরদিন মোড়ল মশাই শহর থেকে নাম করা ডাক্তার আনায় তার বাড়িতে। তার পায়ের কিছুটা অংশ খুবলে নিয়েছে সেই চিতাটি। ডাক্তারবাবু সম্পূর্ণ দেখে যথার্থ চিকিৎসা করে এবং ঔষধপত্র দেয়। কেটে যায় প্রায় 1 সপ্তাহ। ভূষণবাবুর জ্ঞান ফিরে আসে। সে উঠে বসার চেষ্টা করে, কিন্তু এতদিন অনাহারে থাকায় এবং সে ক্ষতর জন্য ব্যর্থ হয়। আমি কোথায়? অরান্দা আর বাকিরা সব কোথায় গেল? সেই কি একটা বলতে যেয়ে থেমে যায়। মনে হয় এতক্ষণে তিনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরান্দা ওনার কাছে এসে সেই দিনের সব ঘটনা পুঙ্খানুপুঙ্খ বলে। কিন্তু অরান্দা, আমি তো জ্ঞান শূন্য হয়ে হার মেনে পড়ে যায়। অতঃপর গুলির আওয়াজ পাই, কিন্তু সেখানে আমার হাতে ছাড়া আর কারোর কাছে বন্দুক ছিল না। তো গুলিটা চালিয়েছিল কে? সাহেবাদ বলছেন সাবজি। সেই রাতে যদি ঠিক সময় গুলিটা ফায়ার না করতো তাহলে आपको बचाना मुश्किल हो जाता। पर সাবজি, आप ওই রকম স্থির হয়ে দাঁড়িয়ে কেন ছিলেন? আমি ওই মুহূর্তে ভ্যাবাচেকে খেয়ে গিয়েছিলাম। যখন ওই চিতাটাকে সম্পূর্ণভাবে দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এই নিজের হাতে ওকে মেরেছিলাম, কিন্তু সে কিভাবে বাঁচতে পারে আর এসবের মধ্যে আমাকে হামলা করে বসে? কিন্তু তাকে গুলি চালালো কে পরান্দা? সাবজি, ও আর कोई नहीं, আপনার ছেলে, आपका বড় ছেলে। ওই আপনার জান বাঁচিয়েছে। হ্যাঁ বাবা, সে মোক্ষম সময়ে তোর প্রাণটা বাঁচায়। আর দেখতে হবে তো কার নাতি। হ্যাঁ, বংশের নাম উজ্জ্বল করেছে। আরো বড় হ বাবা, আরো বড় হ। কাছে আয় বাবা শীর্ষেন্দু। তাহলে আমার ট্রেনিংটি বৃথা যায়নি। তুই অনেক বড় হবি বাবা, অনেক নাম কামাবি। এই একটা বাবার আশীর্বাদ একটা ছেলের জন্য। আর একটা কথা মনে রাখবি বাবা, তোর ছোট্ট ভাই অমলেন্দুকে
কোনোদিন হাত ছাড়া করবি না, ওর সবসময় পাশে থাকিস। আর বাবা, সেই চিতার মৃতদেহটা কি করলে? মোড়ল মশাই দেয়ালের দিকে হাত দেখিয়ে বলল, তার দেহ কেউ না কেউ ঠিক খেয়ে নেবে, কিন্তু ওই দেখ, তার মাথাটা কেটে নিয়ে আগের শিকার করা পশুগুলির মাথার পাশে টাঙিয়ে দিয়েছি। সবাই জানবে আমার নাতির বীরত্বের কথা। এই ঘটনাটি গ্রাম জুড়ে আবারও ছড়িয়ে পড়ে। কারো অপমৃত্যু, গবাদি পশু গায়েব হয়ে যাওয়া, আর এই সব হয়নি এই গ্রামে। ফলে যারা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল তারা আবার গ্রামে ফিরে আসে। আগের মতো আবার গ্রামটিতে আনন্দ ফিরে আসে। আতঙ্কের ছাপ কেটে যায়। সবাই যে যার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এইভাবে কিছু মাস কেটে যায়। একদিন মোড়ল মশাইয়ের কাছে খবর আসে তিনকুড়িবাবু হাটে গিয়েছিলেন কিছু গরু বিক্রি করতে। কেনা বেচা শেষ করে হাট থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু অনেক সময় এবং একটা দিন কেটে যায়, তিনি বাড়ি পৌঁছান না। আপনারা এতক্ষণ শুনছিলেন জ্যাঠামশাইয়ের গল্প অদৃশ্য থাবা। আর হ্যাঁ, বলে রাখি, আউটরো এর পরে একটা চমক আছে, শেষ অবধি শুনে যাবেন। গল্পটির রচনা এবং পরিচালনায় আমি মঈন শেখ, ভাস্করের ভূমিকায় ঋত্বিক সিংহ রায়, মা তিনকুড়িবাবুর স্ত্রী এবং রাজলক্ষ্মীর ভূমিকায় আমাদের প্রতিভাময়ী দেবারতী দা, শীর্ষেন্দু জেঠু, বাবা, মোড়ল মশাই, ঠাকুরদা, তিনকুড়িবাবু এবং অন্যান্য ছোট চরিত্রে এবং গল্প পাঠে মঈন শেখ। যদি গল্পটি এবং আমাদের উপস্থাপনের প্রচেষ্টাটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে দয়া করে একটু পাশে থাকবেন। একটা শেয়ার, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেট করবে এইরকম কাজ করতে। আমাদের এই চ্যানেলটির বিশেষত্ব হচ্ছে আপনারা যে গল্পগুলি এখানে শুনবেন একদম নতুন, কেননা আমরাই লিখি এবং আমরাই উপস্থাপনা করি, যা আগে কখনো আপনারা শোনেননি। এবার বিদায় নেওয়ার পালা। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমরা যতক্ষণ না ফিরছি শুনতে থাকুন দ্য অডিও অ্যাবিস। সুন্দর মনোরম পরিবেশ, বসন্তের ছোঁয়া আবহাওয়ায়, ফুলের গন্ধে চারিপাশটা মোহ করছে। কিছু ছোট্ট প্রজাতির পাখি এই দিক থেকে ওই দিক উড়ে উড়ে ফড়িং ধরে খাচ্ছে। সূর্য দিনের শেষ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এবং তার মৃদু তপ্ত আলো ছড়িয়ে দিচ্ছে পুরো পরিবেশটিতে। একটা উঁচু গাছের ডালে বসে কোকিলও মাঝে মাঝে ডেকে যাচ্ছে এবং সে জানান দিচ্ছে তার মতো মিষ্টি মধুর সুর ও কণ্ঠ আর দ্বিতীয় কারোর নেই। সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা খুব শান্ত নদী, যার জলের স্রোতের আওয়াজ একদম মৃদু ভেসে আসছে। সেই নদীর পাড় জুড়ে জন্ম নিয়েছে স্বর্গীয় তুলোর মতো নরম ঘাস, যার ওপর বসে রয়েছে রাজলক্ষ্মী এবং শীর্ষেন্দু। নদীর দিকে মুখ করে মুহূর্তের পর মুহূর্ত পরিবেশের সৌন্দর্য উপভোগ করছে তারা। সেই নদীর জলের হালকা মিষ্টি কলকল শব্দ, গাছ থেকে শুকনো পাতা পড়ার শব্দ, সেই শুকনো পাতার ওপর কাঠবিড়ালির দৌড়ঝাঁপ করার শব্দ,
গাছের উপরে মা পাখি তার বাচ্চাদের আহার খাওয়ার শব্দ, কাঠ ঠোকরানোর শব্দ, আরো সূক্ষ্ম সূক্ষ্ম পরিবেশের কত শব্দ তাদের কানে আসছে। এইবার অনেক মুহূর্ত পর কানে এলো রাজলক্ষ্মীর শব্দ। পরিবেশ কি অদ্ভুত বলো সিন্ধু। আমরা পরিবেশের ব্যাপারে কতটুকুই বা জানি। আজ পর্যন্ত যতটুকু জেনেছি তার থেকে বেশি আশ্চর্য আর জ্ঞানশূন্য হয়েছি। এই গাছপালা, পশু পাখি এবং এতে বসবাসকারী জীবজন্তু, এদেরকে ছাড়া কি পরিবেশ ভাবা যায়? কিন্তু দেখো, আমরা অনায়াসে কত গাছ কাটছি, শিকার করছি, কোনো আক্ষেপই নেই। হ্যাঁ রাজলক্ষ্মী, ঠিক বলেছ। আমাদের জীবনে এই পরিবেশের কতটা যে অবদান তা আমরা হাতে গুনে শেষ করতে পারবো না। তবুও আমাদের কোনো আক্ষেপই নেই। গাছ কাটছি না ঠিকই, কিন্তু যারা গাছ কাটছে তাদের সমর্থন করছি। চোরা শিকার করছি না ঠিকই, কিন্তু চোরা শিকারীদের বা চোরা শিকারকে সমর্থন করছি। আমার মাঝে মাঝে একটা কথা কি মনে হয় জানো শীর্ষেন্দু? কি? এই জনবসতির জীবন ছেড়ে দিয়ে কোথাও দূর কোনো পাহাড়ে গিয়ে হঠাৎ কোনো অতিথির আগমন ভুলে এরকম পরিবেশের মধ্যে বসে দিনে আধ পেটা খেলেও চলবে, এরকম একটা জীবন কাটানোর। কিন্তু এখন তুমি যেভাবে আমার পাশে বসে আছো, ঠিক এইরকমই একজনকে পাশে চাই। তুমি আমার মনের কথাগুলো কিভাবে জানলে? আমি তো আজ পর্যন্ত কাউকে বলিনি। নাকি তুমি আমার মনের কথাগুলো শুনতে বা পড়তে পারছো? মানে কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। মানে হচ্ছে তুমি এখন যে কথাগুলো বলছো হুবহু আমার মনের কথা, আমার আগামী জীবনের কথা, যা আমি প্রতিক্ষণেই ভাবতে থাকি, শয়নে স্বপনে সব সময় সর্বদা ভাবি। ও তাই? তাহলে হবে আমার পাশে বসে থাকার সঙ্গী? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমি সাহস করে তোমায় বলতে পারিনি। পাশে যদি তুমি অন্য কিছু ভাবো আর আমাদের বন্ধুত্বটুকুও নষ্ট হয়ে যায়, তাই হ্যাঁ আমি পাশে বসে থাকার সঙ্গী হব তোমার প্রত্যেকটি মুহূর্তের সাথী হয়ে থাকার। তুমি যদি আধ পেটা খেয়ে থাকতে পারো, আমি তোমার জন্য না খেয়েও থাকতে পারি। বলতে গেলে তুমি পাশে থাকলে আমার ক্ষুধা পিপাসা কিচ্ছুই পায় না। তাদের জন্ম বোধহয় একে অপরের জন্যই হয়েছিল। এই রকম সম্পর্ক দেখতেও ভালো লাগে, যাদের ভালোবাসা পূর্ণতা পায়। তারা ভুলে গেল সময়, ভুলে গেল ক্ষুধা পিপাসা, ভুলে গেল বাকি জগৎটাকে। কারণ এখন তারা নিজেদের জগৎটা নিয়েই ব্যস্ত।